আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া এক অসাধারণ সায়েন্স ফিকশন সিনেমা দ্য ওয়ান্ডারিং আর্থ 2। এটি মূলত একটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার সিনেমা, যেখানে দেখানো হয়েছে সূর্য যখন ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করতে আসছে, তখন মানুষ বাঁচার জন্য তৈরি করে এক বিশাল পরিকল্পনা, পুরো পৃথিবীকে সৌরজগৎ থেকে সরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এত বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে নানান বাধা, রাজনৈতিক দ্বন্দ্ব, সন্ত্রাসী হামলা এবং মানুষের মধ্যে বিশ্বাসের সংকট দেখা দেয়। শেষ পর্যন্ত মানুষ কি তাদের এই অসম্ভব মিশনে সফল হয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ সিনেমার গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক সেই ভবিষ্যতের পৃথিবীর গল্প থেকে। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় যে সূর্য ধীরে ধীরে পৃথিবীর কাছে আসছে, যার কারণে পৃথিবীর সব জায়গায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাই দ্রুতই বিজ্ঞানীরা পৃথিবীতে আসন্ন সোলার ফ্লেয়ারের বিপদ সম্পর্কে সারা বিশ্বে ঘোষণা করতে শুরু করে। তারা সকলকে জানায় যে যদি সূর্য এই গতিতে এগোতে থাকে, তাহলে 100 বছরের মধ্যে সূর্য পৃথিবীকে গ্রাস করে ফেলবে এবং 300 বছর পর পুরো সৌরজগৎ ধ্বংস করে দেবে। পৃথিবীকে বাঁচাতে ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট ইউজি মুভিং মাউন্টেন নামে একটি প্রকল্পে কাজ করার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্প অনুযায়ী বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন স্থানে বিশাল বিশাল ইঞ্জিন তৈরি করে বসিয়ে দেবে, যার সাহায্যে পৃথিবীকে সৌরজগৎ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই প্রকল্পে প্রচুর খরচ হবে, সাথে সাথে খাদ্য ও পানীয় সম্পদও দিন দিন শেষ হয়ে যাচ্ছিল, যার কারণে মানুষ আন্দোলন ও প্রতিবাদ করতে শুরু করে। এই প্রতিবাদে সেই সব লোক ছিল যারা কোনো পরিণতি বা বিপদের পরোয়া করত না, কারণ তাদের বিশ্বাস ছিল যে এখনও যে বিপদ পৃথিবীতে আসেনি তার জন্য সরকার এত বড় ঝুঁকি নিয়ে পৃথিবী ও মানবজাতিকে বিপদে ফেলছে। অন্যদিকে ইউজি ডিজিটাল লাইফ প্রজেক্ট বা ডিএলপিতে নিষেধাজ্ঞা জারি করে, যার ফলে প্রতিবাদ আরও বেড়ে যায়। ডিএলপি ছিল একটি আলাদা গ্রুপ যার বিশ্বাস ছিল মানুষের ভবিষ্যৎ শুধুমাত্র কম্পিউটারের মধ্যে। তারা এমন একটি প্রোগ্রাম তৈরি করতে চেয়েছিল যাতে মানুষ তার মস্তিষ্ক একটি ডিস্কে আপলোড করতে পারে, কিন্তু সম্পদের অভাবে তারা এই প্রোগ্রাম এগিয়ে নিতে পারছিল না। তাই সম্পদের জন্য তারা হ্যাকিং করে ইউজির উপর সন্ত্রাসী হামলা চালাতো। এসবের মাঝে ইউজি লক্ষ্য করে যে তাদের মুভিং মাউন্টেন প্রকল্পে মানুষের বিশ্বাস কমে যাচ্ছে, যার কারণে অনেক মানুষ এই প্রকল্প বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু তখন চাইনিজ অ্যাম্বাসেডর, যিনি এই প্রকল্পের প্রথম অংশ শেষ করার কথা বলেন, কারণ তার বিশ্বাস ছিল প্রথম অংশ শীঘ্রই শেষ হবে এবং মানুষ আবার তাদের প্রকল্পে বিশ্বাস ফিরে পাবে। তিনি বলেন যে এই প্রথম অংশ শেষ করার জন্য প্রথমে চাঁদে থাকা ইঞ্জিনের টেস্টিং করা হবে, কারণ তারা চাঁদকেও সৌরজগৎ থেকে সরানোর পরিকল্পনা করছে, যাতে পৃথিবীর মাধ্যাকর্ষণ সংযোগ ছিন্ন হয়। ইউজি এই কাজ শেষ করার জন্য অনেক লোককে নভোচারী অ্যাস্ট্রোনট হিসেবে প্রশিক্ষণ দিতে শুরু করে। তারা কিছু সৈনিককে ঘাঁটিতে জড়ো করে, যেখানে আমরা লি নামের একজন পাইলটকে দেখি। তখন লি দেখে যে মানুষের বিশ্বাস 20% কমে গেছে এবং গার্ডরা তাদের থামানোর চেষ্টা করছে। এই সময় একটি প্রতিবাদী দল ঘাঁটির ভিতরে প্রবেশ করে, কিন্তু হান ডুও বা হান নামের একটি মেয়ে সেই ব্যক্তিকে গুলি করে ফেলে দেয়। লি হেলের প্রতি বেশ প্রভাবিত হয় এবং তার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখতে শুরু করে। এরপর সব প্রশিক্ষণার্থীকে একটি লিফটে উঠিয়ে মহাকাশে পাঠানো হয়, কারণ তাদের প্রথম পরীক্ষা মহাকাশে হবে। এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে উঁচু লিফট। এই লিফটের উপরে যাওয়ার গতি এত তীব্র ছিল যে কিছু প্রশিক্ষণার্থী অজ্ঞান হয়ে যায়, যার ফলে তারা স্টেশনটিও দেখতে পায় না, যা মুভিং মাউন্টেন প্রকল্পের জন্য তৈরি করা হচ্ছিল। সেখানে সবাইকে মারামারির কৌশল, আগ্নেয়াস্ত্র ব্যবহার শেখানো হয়। বারবার লিফটে চড়ানো হয় যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। পাশাপাশি সকলের মেডিকেল পরীক্ষা ও দৈনিক ব্যায়াম করানো হয়। এই প্রশিক্ষণের সময় লি ও হান পরস্পরকে পছন্দ করতে শুরু করে এবং তাদের মধ্যে প্রেম হয়। একদিন লি হানকে সিগারেটের একটি প্যাকেট এবং ঘাঁটির ভিতরে একটি তোড়া এনে প্রপোজ করে। সেই সকালেই নভোচারীদের একটি নতুন দল সেখানে আসে এবং লিফটে ওঠে। তখন হঠাৎ ঘাঁটিতে থাকা ড্রোনগুলি বাইরে বেরিয়ে আসতে শুরু করে, যা দেখে ইঞ্জিনিয়ার বুঝতে পারে যে তাদের সিস্টেম হ্যাক হয়ে গেছে। এই সময় লিফট তার নির্ধারিত সময়ের আগেই উপরে উঠতে শুরু করে। অন্যদিকে লিফটে ওঠা নতুন নভোচারীরা তাদের কাপড় বদলাতে শুরু করলে লি ও হ্যান লক্ষ্য করে যে তারা ইউনিফর্ম পরছে, যা থেকে তারা বুঝতে পারে তারা নভোচারী নয়, বরং সন্ত্রাসী। ঘাঁটিতে সব ড্রোন আক্রমণ করে আগুন লাগাতে থাকে। পাইলটরা ড্রোনগুলো থামানোর চেষ্টা করে, কিন্তু লক্ষ্য করতে পারে না, কারণ বিজ্ঞানীরা সিস্টেম এমনভাবে তৈরি করেছিল যে তারা নিজেদের ড্রোনে আক্রমণ করতে পারে না, আর ড্রোনগুলো হ্যাক হয়ে গিয়েছিল। এই আক্রমণের সময় একটি ড্রোন একটি লিফটকে নিচে ফেলে দেয়। অন্যদিকে সন্ত্রাসীরা লিফটে থাকা সব প্রশিক্ষণার্থীর আইডি চুরি করে, সমস্ত গেট বন্ধ করে এবং প্রশিক্ষণের চেয়ারগুলো লক করে দেয়। যারা তাদের থামানোর চেষ্টা করে তাদের মারধর করা হয়। লি অন্য একটি ঘরে ছিল। সে নিজের চেয়ার থেকে বেরিয়ে আসে এবং তার চশমার সাহায্যে গেটের লক স্ক্রিন সূর্যের আলোয় পুড়িয়ে গেট খুলে ফেলে।
গেটের অন্য পাশে গিয়ে লি দেখে যে তার এক সহপাঠী গুরুতর আহত, কারণ সন্ত্রাসীরা তাকে মারাত্মকভাবে পিটিয়েছিল। লি সন্ত্রাসীদের পিছু নেয় এবং তাদের সাথে লড়াই করতে থাকে। এই লড়াইয়ে একজন সন্ত্রাসী উঁচু থেকে পড়ে মারা যায়। এরপর লি একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আরেকজন সন্ত্রাসীর পিছু নেয়। ইতিমধ্যে সেই সন্ত্রাসী চুরি করা আইডি দিয়ে লিফটটিকে স্টেশনে পৌঁছে দেয়। ঠিক তখন ড্রোনগুলি তাদের উপর মিসাইল দিয়ে আক্রমণ করে। এই সময় ঘাঁটির বিজ্ঞানীরা 550C নামক বুদ্ধিমান কম্পিউটারের সাহায্যে সিস্টেমটিকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করে, যার সাথে সাথে ড্রোনগুলি মাটিতে পড়ে বিস্ফোরিত হয়। তারপর বিজ্ঞানীরা লিফটটিকে আবার নিচে টেনে আনে। এখানে লি তখনও সন্ত্রাসীর সাথে লড়াই করছিল। তখন হ্যান একটি মেকানিক্যাল হাতের সাহায্যে জানালা ভেঙে লিয়ের কাছে এসে তাকে সন্ত্রাসীকে শেষ করতে সাহায্য করে। এরপর হ্যান রাগ করে লিয়ের কাছে আবার ফুল চায়, কারণ এই লড়াইয়ে তার সব ফুল নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক তখন হঠাৎ করে স্টেশনটি ঘাঁটিতে পড়তে শুরু করে, কারণ সন্ত্রাসীটি যাওয়ার আগে ডেটোনেটর লাগিয়ে দিয়েছিল। স্টেশন ঘাঁটিতে পড়ে ধ্বংস হয়ে যায়, যার ফলে ঘাঁটির দালানগুলো বিস্ফোরিত হয় এবং লিফটও হঠাৎ মাটিতে পড়ে যায়, যাতে সব প্রশিক্ষণার্থী এই দুর্ঘটনার শিকার হন। তবে লি ও হ্যান অক্ষত থাকেন। সেই দিন সংবাদে জানানো হয় যে এই বিস্ফোরণে প্রায় 3000 মানুষ মারা গেছে এবং 5 জনের বেশি আহত হয়েছে। স্টেশন ধ্বংসের কারণে অনেক মানুষ মারা গিয়েছিল, তাই মানুষ আরও বেশি প্রতিবাদ করতে শুরু করে। এই প্রতিবাদে সন্ত্রাসী হামলা ও ধ্বংসযজ্ঞ চলে। সব প্রতিবাদী সরকারের কাছে ডিএলপি প্রত্যাহারের দাবি জানায়। এখানে ঝু তার সহকারীকে একটি বক্তৃতা পড়তে বলেন, যা তিনি ইউজিএর প্রকল্পে বিশ্বাস রাখার জন্য লিখেছিলেন। এই সময় ঝো আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে কথা বলে এবং প্রকল্পে কাজ করার জন্য আরেকটি সুযোগ চায়। কয়েক সপ্তাহ পরে ক্রায়োস্লিপিং পাত্রে মানুষকে রেখে চাঁদে পাঠানো হয়, যাতে তারা চাঁদে গিয়ে ইঞ্জিনে কাজ চালিয়ে যেতে পারে। এই সময় হ্যাং নামের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারকে ক্রায়োস্লিপ থেকে ওঠানো হয়। সে 550A নামের একটি এআই এবং তার মেয়ে ইয়ার একটি রেকর্ডিং চেক করে। আসলে 550A এর মাধ্যমেই ইয়া হ্যাংয়ের সাথে কথা বলতো। এখানে জানা যায় যে হ্যাং ডিএলপিতে কাজ করত, কিন্তু 550A-তে পৌঁছানোর জন্য সে চাঁদে কাজ করতে এসেছে। যেহেতু 550C পুরো ঘাঁটি নিয়ন্ত্রণ করে, তাই হ্যাং ভাবে যে সে 550C এর সাহায্যে ইয়ার একটি ক্লিপ তৈরি করবে, যাতে কয়েক সেকেন্ডের জন্য তার মৃত মেয়ের মস্তিষ্ক কাজ করবে। এখানে দলের অন্য সদস্যের সাথে কাজ করতে গিয়ে হ্যাং জানে যে ঝো নামের একজন কম্পিউটার গবেষক 550A এর দায়িত্বে আছেন এবং তিনি চান হ্যাং তাদের সিস্টেমের অপারেশনে তার সাথে কাজ করুক। এরপর হ্যাং এবং ঝো 550C এর প্রথম পরীক্ষা ঘাঁটির প্রতিটি সেক্টর সক্রিয় করেন। যখন তারা কম্পিউটারের মাধ্যমে কাজ শেষ হওয়ার অপেক্ষা করে, তখন ঝো হ্যাংকে তার মস্তিষ্কের একটি ডিজিটাল কপি দেয়, যা কোম্পানি বাজেয়াপ্ত করেছিল, কারণ তারা ডিএলপিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। এখানে ঝো হ্যাংকে বোঝায় যে এই কপিটি ধ্বংস করা নাকি রাখা তার উপর নির্ভর করে। কিছু সময় পরে হ্যাং ঝোকে ইয়ার ক্লিপ দেখায়। এই সময় হ্যাং সেই দিনের কথা মনে করে যখন সে তার স্ত্রী ও মেয়ের সাথে গাড়িতে যাচ্ছিল। তখন হঠাৎ তাদের গাড়ি একটি ট্রাকের সাথে ধাক্কা খায়, যাতে তার স্ত্রী মারা যায়, কিন্তু ইয়া কিছু সময় বেঁচে ছিল। তাই হ্যাং তার মেয়ের মস্তিষ্ককে কম্পিউটারের মাধ্যমে বাঁচিয়ে রাখার জন্য ডিএলপিতে নিয়ে গিয়েছিল, কিন্তু তারা তার সাহায্য করতে চায়নি, কারণ তাদের প্রযুক্তি তখনও তৈরি হয়নি। এই সময় হ্যাংয়ের পরিচয় হয় গুয়ের সাথে, যে আগে ডিএলপিতে কাজ করত। এখানে গুয়ো হ্যাংয়ের উপর উপকার রেখে 550A নামের এআইতে ইয়ার মেমোরি রেখেছিলেন। বর্তমানে হ্যানজোকে অনুরোধ করে যেন সে 550A ব্যবহার করে ইয়াকে সম্পূর্ণভাবে এআইতে আপলোড করতে পারে, যার উত্তরে ঝো হ্যাংকে বলে যে ইয়ার জন্য 550A যথেষ্ট। ঠিক তখন তাদের সিস্টেম ডিটেক্ট করে যে সেখানে Z9 লেভেলের সোলার স্টর্ম আসছে, যার কারণে সবাই ঘাঁটিতে ফিরে যাওয়ার কথা ভাবে, কিন্তু তাদের গাড়ির গতি বেশি ছিল না। তবুও তারা চেষ্টা করে এবং কোনোভাবে সব ইঞ্জিন ঘাঁটিতে রেখে সোলার স্টর্ম থেকে বাঁচায়, কিন্তু এই প্রক্রিয়ায় ঝো মারাত্মকভাবে পুড়ে যায়। যেহেতু প্রকল্পটি 3 দিনের মধ্যে লঞ্চ করতে হবে, তাদের একটি এআই এর খুব বেশি প্রয়োজন ছিল। তখন হ্যাংঝোকে তার 550 দিতে বলে, কিন্তু এর বদলে সে ভবিষ্যতে মডেল তৈরি করা দলে নিজেকে অন্তর্ভুক্ত করার শর্ত দেয়, যা ঝো মেনে নেয় এবং হ্যাং এআই থেকে মস্তিষ্ক বের করে নেয়। 3 দিন পর দল ইঞ্জিনগুলোর পরীক্ষা করে, তখন চাঁদ কিছু সেকেন্ডের জন্য তার জায়গা থেকে সামান্য সরে যায়, যা দেখে দল খুব খুশি হয়, কারণ এর থেকে প্রমাণিত হবে যে 20 বছরের মধ্যে তারা সম্পূর্ণভাবে চাঁদকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দিবে। পাশাপাশি এই সাফল্যে সারা বিশ্বের মানুষ মুভিং মাউন্টেন প্রকল্পে বিশ্বাস করতে শুরু করে। কয়েক মাস পরে তারা পৃথিবীতে ইঞ্জিনের পরীক্ষা করে, যার ফলে সব স্ক্রিন কালো হয়ে যায় এবং মানুষ ভাবে যে তাদের পরীক্ষা ব্যর্থ হয়েছে। কিন্তু হঠাৎ তারা অনুভব করে যে মাটি কাঁপছে।
অন্যদিকে ঘাঁটিতে থাকা ঝো আকাশে একটি আলো জ্বলতে দেখে। এই থেকে ইউজি বিজ্ঞানীরা প্রমাণ করে যে পৃথিবী তার জায়গা থেকে কিছুটা সরে গেছে, যা জানতে পেরে সারা বিশ্ব উদযাপন করতে শুরু করে। এভাবে অনেক বছর কেটে যায় এবং ইউজি খুব শক্তিশালী ইঞ্জিন তৈরি করে, যা পৃথিবী ও চাঁদকে ধাক্কা দিয়ে সৌরজগৎ থেকে দূরে সরিয়ে দেবে। এই প্রকল্প অব্যাহত থাকে এবং 550 এর মাধ্যমে অনেক দালান তৈরি করা হয়। প্রতি বছর নতুন পরীক্ষা হয় যা তাদের তত্ত্ব সঠিক প্রমাণ করে। এভাবে মানুষ ইউজি এর প্রকল্প সম্পূর্ণভাবে মেনে নেয়, যার ফলে ডিএলপি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। পাশাপাশি মানুষের মধ্যে এই আলোচনা শুরু হয় যে সরকার যে আন্ডারগ্রাউন্ড সিটি তৈরি করেছে সেখানে যেতে মানুষকে পাস কিনতে হবে। এখানে জানা যায় যে প্রতি বছর পৃথিবীর ঘূর্ণন ধীর হচ্ছিল, যার ফলে 24 ঘন্টার পরিবর্তে দিনের সময় 60 ঘন্টার ব্যবস্থা হয়ে গেছে এবং গ্লোবাল ইন্টারনেটও বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি পৃথিবীতে বন্যা ও সোলার রেডিয়েশনের মতো সমস্যা দেখা দেয়, যার ফলে ক্যান্সারের রোগ বেড়ে যায়। এদিকে লি এবং হ্যান বিয়ে করে এবং তাদের একটি বাচ্চা হয়। তারা দুজনেই চিন্তিত ছিল কারণ তাদের ছেলের জন্য আন্ডারগ্রাউন্ড সিটির পাস মেলেনি। এই সময় হ্যানের ক্যান্সার ধরা পড়ে, যাতে তারা আরও চিন্তিত হয়ে পড়ে। এখানে হ্যাং 500 উন্নয়নের সাহায্যে একটি নতুন এআই তৈরি করে, যার নাম দেয় 550 ব্লু বা 550W। আমাদের জানানো হয় যে স্টেশন ধ্বংস হওয়ার 14 বছর কেটে গেছে এবং এখন ব্লু একজন মেজর পদে উন্নীত হয়েছে। একদিন লিকে মহাকাশে পাঠানোর জন্য তার ইন্টারভিউ নেওয়া হয়। এখানে 550 ব্লু তার ইন্টারভিউ নেয় এবং বলে যে লিয়ের দক্ষতা চিত্তাকর্ষক। পাশাপাশি লিয়ের পরিবারে চলা সমস্যার কথাও বলে এবং বলে যে লিয়ের উচিত পৃথিবীতে থেকে তার পরিবারের দেখাশোনা করা। উত্তরে লি বলে যে তার পরিবারকে পেছনে ফেলে যেতে কষ্ট হলেও তার ছেলেকে আন্ডারগ্রাউন্ড সিটিতে পাঠানোর জন্য তাকে ঘাঁটিতে কাজ করতে হবে। আয়নার অন্য পাশে প্রকল্পের দায়িত্বে থাকা বিজ্ঞানীরা এই ইন্টারভিউ শুনছিলেন, যেখানে হ্যাং লিয়ের কথা শুনে তার মেয়ের কথা মনে করে। এরপর 550 ব্লু জানায় যে হ্যানের খুব শীঘ্রই মৃত্যু হবে, যার কারণে লি সম্পূর্ণ ভেঙে পড়বে এবং স্ট্রেস টেস্টে ফেল করবে। ইন্টারভিউয়ের পর লি হ্যানের সাথে সময় কাটাতে হাসপাতালে যায়, যেখানে হ্যান বলে সে শেষবারের মতো নিজের শহর দেখতে চায়, কিন্তু আবহাওয়ার সমস্যার কারণে তাকে সেখানে নিয়ে যাওয়া খুব কঠিন ছিল। এদিকে হ্যাং তার মেয়ের বোতাম দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে যে সে চুরি করে ঘাঁটিতে ঢুকে ইয়ার মস্তিষ্ককে 550 ব্লু এর সাথে সংযুক্ত করে এবং সিস্টেমে দেখতে থাকে, যাতে আবেগপ্রবণ হয়ে সে কান্না শুরু করে। তখন ঝো গার্ডদের সাথে সেখানে আসে এবং হ্যাংকে বোঝানোর চেষ্টা করে যে তাকে ইয়ার মৃত্যু মেনে নিতে হবে, কিন্তু হ্যাং রাজি হয় না এবং ইয়াকে সম্পূর্ণভাবে 550 ব্লুতে আপলোড করে দেয়, যার ফলে চাঁদের সিস্টেমে সঙ্গে সঙ্গে সমস্যা শুরু হয় এবং সব ইঞ্জিনিয়ার ফেল করতে থাকে। এরপর গার্ডরা হ্যাংকে ধরে নিয়ে যায়। এদিকে ঝো ইয়ার ডিস্ক বের করে 550 ব্লু এআই বন্ধ করে দেয়। এই সময় লি তার পুরনো বন্ধুর কাছ থেকে একটি জাহাজ ধার নিয়ে হ্যাংকে তার শহরে নিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই তারা সাংহাই শহরে পৌঁছায়, যা এখন বরফে জমে যাওয়া জনহীন জমিতে পরিণত হয়েছে। তারা দুজন দেখতে দেখতে কথা বলে, যেখানে হ্যান লিকে বলে যে সে সময় এলে শান্তিতে মরতে চায়। এখানে ইউজির লোকেরা সিস্টেমের সমস্যা নিয়ে আলোচনা করে এবং লক্ষ্য করে যে এটি সেই একই কৌশল যা কয়েক বছর আগে ড্রোন ও লিফটের সাথে করা হয়েছিল। তাই তারা 550 ব্লু এর সিস্টেম হ্যাক করে ঠিক করার পরিকল্পনা করে, কিন্তু প্রতিবার তারা ব্লক হয়ে যায়। ঠিক তখন হঠাৎ চাঁদের ইঞ্জিন বিস্ফোরিত হয়, যার ফলে চাঁদ পৃথিবীর দিকে আসতে শুরু করে। অন্যদিকে ঝো সমুদ্রের কাছে দাঁড়িয়ে সব দেশের নেতাদের একটি জরুরি সতর্কবার্তা পাঠায়, কারণ সুনামি ধীরে ধীরে বাড়ছে, যা শীঘ্রই স্থলভাগে আঘাত হানবে। এই জরুরি অবস্থার কারণে লিকেও ডিউটিতে ফিরিয়ে আনা হয়। নেতারা আগেই আন্ডারগ্রাউন্ড সিটি খোলা শুরু করে দেন, যাতে সুনামি থেকে মানুষের জীবন বাঁচানো যায়। এখানে লিয়ের মিশনে যাওয়ার আগেই হ্যান মারা যায়, তাই তার ছেলেকে হ্যানের বাবা আন্ডারগ্রাউন্ড সিটিতে নিয়ে যান। এই সময় ঝো ইউজিসি এর কাছে সাহায্য চেয়ে বলে যে তাদের পৃথিবীর সব পারমাণবিক অস্ত্র ব্যবহার করে চাঁদকে আক্রমণ করতে হবে, যাতে চাঁদ পৃথিবীর সাথে ধাক্কা খেতে না পারে। সব দেশ তাদের অস্ত্র দিতে রাজি হয় এবং ঝো জানায় যে তারা পৃথিবীর ইঞ্জিন দ্রুত সক্রিয় করতে চায়, কিন্তু এর জন্য তাদের গ্লোবাল ইন্টারনেট আবার সক্রিয় করতে হবে। তিনি জানান যে ইন্টারনেটের একটি সার্ভার পানিতে ডুবে গেছে, যার দেখাশোনার জন্য তাদের হ্যাংয়ের প্রয়োজন, কিন্তু হ্যাং ঝোয়ের কথা মানতে রাজি হয় না। তখন ঝো তাকে ইয়ার মস্তিষ্কের ডিস্ক দেখিয়ে ব্ল্যাকমেইল করে, যাতে হ্যাং তার কথা মানতে বাধ্য হয়। এরপর আমরা দেখি যে পারমাণবিক অস্ত্র পরিবহনের জন্য লি সহ অনেক পাইলট নির্বাচিত হন
অন্যদিকে পৃথিবীতে মিসিং ইন্টারনেট সার্ভিসের দেখাশোনার জন্য 3টি দল বেইজিং, টোকিও এবং ড্যালাসে পাঠানো হয়। এরপর নির্বাচিত পাইলটরা শাটল নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা হন। মহাকাশে গ্রহাণুগুলি দ্রুত গতিতে শাটলগুলোর সাথে ধাক্কা খেতে থাকে, যাতে অনেক শাটল ধ্বংস হয়ে যায় এবং দলের 200টি অস্ত্র নষ্ট হয়। এই কারণে এখন তাদের কাছে মাত্র 180টি অস্ত্র থাকে। কিছুক্ষণের মধ্যেই বাকি শাটলগুলো চাঁদের পৃষ্ঠে পৌঁছায়, কিন্তু তখন একটি গ্রহাণু একটি শাটলকে আঘাত করে, যার ফলে লি এর শাটলও বিধ্বস্ত হয়। তাই তাদের বাধ্য হয়ে মাটিতে নামতে হয়। এই সময় তাদের আরও 38টি অস্ত্র নষ্ট হয়। এখানে বেঁচে থাকা লোকেরা টেপ খুঁজতে থাকে, যাতে তারা তাদের ভাঙা হেলমেট ঠিক করে নিজেদের ক্ষতস্থানে পটি বাঁধতে পারে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা বাকি অস্ত্রগুলো পায়ে হেঁটেই চাঁদে ফিট করে দেবে। কিন্তু লি চায় না যে এই কাজ করতে গিয়ে তরুণরা মারা যাক, তাই সে একা শাটল থেকে বেরিয়ে গেট বন্ধ করে দেয়। পৃথিবীতে 3টি দলই সার্ভারের জায়গায় পৌঁছে জলের নিচে চলে যায়, যেখানে ড্রোন ও বিশেষ সরঞ্জামের সাহায্যে হ্যাংয়ের দল দালানের ভেতরে যায় এবং সার্ভারের দরজা খোঁজে। কিন্তু যখন তারা জোর করে দরজা খোলার চেষ্টা করে, তখন তাদের একজন মানুষ মারাত্মকভাবে আহত হয়। ঝো তার ক্ষতস্থান ঠিক করার চেষ্টা করে, কিন্তু তাদের কাছে তা ঠিক করার মতো কোনো সরঞ্জাম ছিল না, যার ফলে সেই মানুষটি মারা যায়। এরপর হ্যাং এবং ঝো ইন্টারনেট ফিরিয়ে আনার জন্য সংযোগ তৈরি করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ঝো হাজার হাজার মানুষকে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ চাঁদের ধ্বংসাবশেষ পৃথিবীতে আঘাত করে, যার ফলে দালান কাঁপতে থাকে এবং কিছু হার্ডওয়্যার হ্যাংয়ের মাথায় পড়ে, যাতে সে মারাত্মকভাবে আহত হয়। ঠিক তখন সেই ঘরে পানি প্রবেশ করতে থাকে। অন্যদিকে হ্যাং তার ড্রোনের সাহায্যেও ঘরের গেট খুলতে পারছিল না, তাই ঝো তাকে দ্রুত পাসওয়ার্ড দেয়। কিন্তু এই সময় হ্যাং পানিতে ডুবে মারা যায়। এরপর চাঁদের ধ্বংসাবশেষ পৃথিবীর প্রধান স্থানগুলো ধ্বংস করতে শুরু করে, যার ফলে আন্ডারগ্রাউন্ড সিটিতে যাওয়া মানুষ আতঙ্কিত হতে থাকে। ইউজিতে ঝোঁকে খারাপ খবর আসে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র একসাথে বিস্ফোরণ ঘটানোর সময় নেই, যা ঝোঁকে হতাশ করে। কিন্তু তখন তার একজন লোক তাকে একটি সমাধান বলে যে যদি তারা মহাকাশে আরও নভোচারী পাঠায়, তাহলে অস্ত্রগুলো ম্যানুয়ালি বিস্ফোরণ ঘটানো যাবে। অর্থাৎ সব নভোচারীকে নিজেদের উৎসর্গ করে বিশ্ব বাঁচাতে হবে। এই অপারেশনের জন্য 300 জনের প্রয়োজন ছিল। এখানে একজন পুরনো পাইলট বলে যে এটি করা তাদের কর্তব্য এবং তরুণরা ভবিষ্যতের দেখাশোনা করবে, তাই তাদের বলি দেওয়া উচিত নয়। সেই পাইলটের কথা মেনে সব পুরনো পাইলটকে নভোচারী দলের সাথে চাঁদে পাঠানো হয়, যেখানে লি তাদের দেখে চমকে যায়। কিন্তু তার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাই সে পৃথিবীতে ফিরে যাওয়ার আগে তার পুরনো শিক্ষক ও প্রশিক্ষণ সঙ্গীদের বিদায় জানাতে পারে না। অন্যদিকে ইউজি জানায় যে টোকিও ও ডালাসের সার্ভার ফিরে এসেছে, কিন্তু বেইজিংয়ের সার্ভার এখনও আসেনি। আমরা হ্যাংকে দেখি, যার ঘরে পানি ঢুকতে শুরু করে এবং সে ওই কম্পিউটারের সাথে সঠিকভাবে সংযোগ করতে পারছিল না। ঠিক তখন চাঁদে নভোচারীরা সব পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ ঘটাতে শুরু করে। ঠিক এই সময় হ্যাংও ইয়ার ডিস্ক একটি কম্পিউটারের সাথে সংযুক্ত করে, যার ফলে চাঁদ সম্পূর্ণ বিস্ফোরিত হয়। কিন্তু এখন চাঁদের ধ্বংসাবশেষ দ্রুত পৃথিবীর দিকে আসছিল, তাই পৃথিবীকে দ্রুত সেখান থেকে সরানোর প্রয়োজন ছিল। এখানে হ্যাং ইয়ার ক্লিপ সক্রিয় করে এবং তাকে দেখিয়ে ভেতর থেকে ইন্টারনেট সক্রিয় করতে বলে। ঠিক তখন ঘরটি পানিতে পূর্ণ হয়ে যায় এবং হ্যাংয়েরও মৃত্যু হয়। অন্যদিকে চাঁদের ধ্বংসাবশেষ সারা বিশ্বে পড়তে শুরু করে। তখন ইউজি জরুরি বার্তা পাঠিয়ে জানায় যে তাদের মিশন ব্যর্থ হয়েছে, যার ফলে শহরগুলিতে দাঙ্গা শুরু হয়। কিন্তু ঝো হার মানে না এবং তার দলকে ইঞ্জিনে আগুন লাগাতে বলে এবং তাদের উল্টো গুনতি শুরু করতে বলে। এই সময় বেইজিংয়ে হ্যাংয়ের মস্তিষ্ক হঠাৎ কম্পিউটারের ভেতর সক্রিয় হয়ে ওঠে, যেখানে সে তার মেয়ের সাথে আবার মিলে খুব খুশি হয়। এরপর হ্যাং এআইয়ে গিয়ে ইন্টারনেট সার্ভার সক্রিয় করে দেয়। ঠিক তখন ঝোয়ের নির্দেশ পালন করে একজন লোক ইঞ্জিন স্টার্ট করে দেয় এবং মুহূর্তের মধ্যে পৃথিবী চলতে শুরু করে এবং চাঁদের ধ্বংসাবশেষ থেকে সরে আসে। এটি দেখে সারা বিশ্বে মানুষ উল্লাস করে। এখানে লি শাটল থেকেই পৃথিবীকে সরে যেতে দেখে, তাই সে দ্রুত ভিডিও রেকর্ড করে যাতে সে তার ছেলেকে এই দৃশ্য দেখাতে পারে। অন্যদিকে হ্যাং ও ইয়ার মস্তিষ্কের ব্যাকআপ 550 ব্লুতে একসাথে মিশে যায়। এরপর আমাদের 7 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে পৃথিবী আবার 24 ঘন্টার ব্যবস্থায় ফিরে এসেছে এবং ঝো অবসর নিয়েছেন। কিন্তু এখন তার সহকারী ইউজিতে তার উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু এখন চাঁদ থেকে তাদের কোনো বিপদ নেই, তাই তারা তাদের পরিকল্পনার দ্বিতীয় অংশ শুরু করে, যেখানে তারা 10 বছরের মধ্যে বৃহস্পতি গ্রহের কাছে দিয়ে উড়ে যাবে এবং পৃথিবীকে চিরতরে সৌরজগৎ থেকে বের করে দেবে। তাই ইঞ্জিনগুলোর উপর নজর রাখার জন্য একটি স্পেস স্টেশন তৈরি করা হয়েছে, যার দায়িত্বে রয়েছে লি। আর এখানেই সিনেমাটি শেষ হয়।